প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস 9-10 এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর 7 নম্বর চ্যাপ্টার কস্ট অফ ক্যাপিটালের সৃজনশীল প্রশ্নের এক সমাধান করব। আশা করি তোমরা ভালোভাবে আমার ভিডিও লেকচারটা শুনবে, তাহলে এই চ্যাপ্টারের এই প্রবলেমগুলো নিয়ে তোমাদের সলভ করা কোনো কঠিন হবে না। তো এর আগে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ, না করে থাকলে তোমাদের প্রতি বিনীত অনুরোধ রইল আমার এই চেষ্টাটাকে সহযোগিতা করা, এবং তোমরাও যাতে নতুন নতুন ভিডিও আসলে ইনস্ট্যান্ট পেয়ে যাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা তোমরা আমার ভিডিওগুলো, যাতে করে সবাই উপকৃত হয়। তো অন্য পর্বের মতো এখানে একটা কুইজ আছে তোমাদের নলেজ চেক করার জন্য। এই কুইজের লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন সেকশনে এবং কমেন্ট সেকশনে, তোমরা সেখানে, এবং তোমাদের জন্য একটা ডেডিকেটেড পেজ আছে যেখানে তোমরা এই কস্ট অফ ক্যাপিটালের পুরো ইয়েগুলো একই জায়গায় পাবে তোমরা আমার ওয়েবসাইটের এই লিংকে প্রবেশ করলে। তো এইখানে আমরা চলো যাই দেখি 7ম অধ্যায়ের এই 82 পৃষ্ঠা কস্ট অফ ক্যাপিটালের সৃজনশীল প্রশ্ন 2। এখানে বলছে, প্রায় প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের মোট মূলধন 10 কোটি টাকা, যার মধ্যে প্রতিটি 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন 5 কোটি টাকা। অর্থাৎ এই কোম্পানির টেক্সটাইল মিলটার মোট মূলধন হচ্ছে 10 কোটি। এই 10 কোটির মধ্যে টাকা আসছে শেয়ার মূলধন থেকে 5 কোটি টাকা, অর্থাৎ অর্ধেক টাকা সে কোম্পানির মালিকরা দিয়েছে শেয়ার মূলধনের মাধ্যমে, সাধারণ শেয়ার 5 কোটি। আর অগ্রাধিকার শেয়ার আছে, এরাও মালিক হলেও এরা হাইব্রিড মালিক, এরা প্রকৃত মালিক নয়, এটা কিছুটা ঋণের বৈশিষ্ট্য আছে এটার মধ্যে, এই অগ্রাধিকার শেয়ারের। তাহলে অগ্রাধিকার শেয়ারের মূলধন আছে 3 কোটি, তাহলে 5 আর 3-8 কোটি, আর 2 কোটি অবশিষ্ট হচ্ছে ঋণ মূলধন, তার মানে 2 কোটি হচ্ছে মেন ঋণ মূলধন। তো অগ্রাধিকার শেয়ারের এখানে রেট হচ্ছে 6%। এই 6% মানে বুঝতে হবে অগ্রাধিকার শেয়ারের যারা মালিক তারা 6% ডিভিডেন্ড পাবে। আর 8% ঋণ মূলধন মানে ঋণের সুদ দিতে হবে 8%। তাহলে আমরা দেখলাম তার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে টোটাল 10 কোটির মধ্যে অর্ধেক 50% হচ্ছে সাধারণ শেয়ার, আর 30% অর্থাৎ 3 কোটি এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, যেটার লভ্যাংশের হার 6%। আর 2 কোটি আছে বাট 20%, সেটা আছে ঋণ মূলধন, যেটার কস্ট 8% রেট। এখন বলছে এই এই বছর কোম্পানি শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ প্রদান করে, 2 টাকা লভ্যাংশ দিয়েছে লাস্ট এবছর, এবং তা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এই শেয়ারটা প্রতি বছর 10% হারে এই ডিভিডেন্ডটা বৃদ্ধি পাবে, 10% করে, অর্থাৎ গ্রোথ, এটাকে আমরা বলবো গ্রোথ হচ্ছে 10%, গ্রোথ রেট। অর্থাৎ এবছর 2 টাকা দিলে আগামী বছর আরো 10% যোগ হয়ে তারপরে ডিভিডেন্ড বাড়বে। তো প্রতিটি সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 20 টাকা ও 25 টাকা, অর্থাৎ সাধারণ শেয়ারের দাম 20 টাকা, অগ্রাধিকার শেয়ারের দাম 25 টাকা। এটা হলো কারেন্ট মার্কেট প্রাইস। কর হার 30%, ট্যাক্সের রেট হচ্ছে 30%। বর্তমান কোম্পানির গড় মূলধন ব্যয় 10%-এর বেশি হওয়ায় পরিচালনা পর্ষদ শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির সুপারিশ করেন। অর্থাৎ এইখানে যে মূলধন আমরা দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যেটা অগ্রাধিকার শেয়ার তার রেট হচ্ছে কিন্তু 6%-এর কম, 6% মানে 10-এর কম, এখানে বলছে 10% করার নিচে। আবার ঋণ মূলধনও আছে 8%, এটাও 10-এর কম। তাহলে মূলধন ব্যয় 10%-এর বেশি হলো কেন? নিশ্চয় যেটা আছে হলো সাধারণ শেয়ার, এটার তো কোনো রেট নেই, কারণ সাধারণ শেয়াররা তো কোনো নির্দিষ্ট হারে পায় না। কিন্তু এই যে একটা পলিসি আছে কোম্পানির এখানে, যে সে 2% ডিভিডেন্ড দিছে এবং প্রতি বছরে কি করবে 10% করে বাড়বে, এই জায়গাতেই প্যাচটা আছে, এটার কারণে কস্টটা বেশি হয়ে গেছে। তো আমরা এটা দেখি প্রবলেমটা কিভাবে সলভ করি, প্রবলেমগুলো রিকোয়ারমেন্টগুলো কি। তো বলছে মূলধন ব্যয় কি, প্রথম প্রশ্ন মূলধন ব্যয় কি। নাম্বার প্রশ্ন, বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি, ব্যাখ্যা করো। নাম্বার বর্তমানে প্রিয়ন্তী টেক্সটাইলের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করা। তা এই যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় ব্যয় করতে বলছে, অন্যগুলো কিন্তু বলে নাই। অন্যগুলো তো অগ্রাধিকার শেয়ারের ব্যয় দিতে হলে আরো কিছু তো এখানে এখানে লাগতো, সেটা প্রয়োজন বলে নাই, এগুলো দেওয়া আছে সব তথ্যই।
কিন্তু চেয়েছে আমাদেরকে রিকোয়ারমেন্টে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বের বের করতে। পরিচালনা পর্ষদের সুপারিশ অনুসারে প্রিয়ন্তি টেক্সটাইল লিমিটেডের গড় মূলধন ব্যয় কাম্য স্তরে রাখতে পারবে কিনা তা মূল্যায়ন করো। অর্থাৎ কাম্য স্তর বলতে এই যে বোর্ড সুপারিশ করছে কত, 10%। 10%-এর নিচে নেমে নিয়ে আসার চেষ্টায় এই জন্য কি করছে, যে গ্রোথ যেটা সেটা মানে মূলধন ব্যয় 10% বেশি হয় প্রথম পর্যন্ত শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি সুপারিশ। অর্থাৎ এই যে এখানে বলছে যে 10% হারে বৃদ্ধি পাবে শেয়ারে প্রতি বছর, এই যে এই পয়েন্টটাই বলতেছে যে এটা বোর্ড সুপারিশ করছে যে এই বৃদ্ধিটা তারা আর করবে না। এতে কি 10%-এর নিচে আসবে কিনা এটা মূল্যায়ন করতে হবে, আমাদেরকে ক্যালকুলেশন করে তুলনা করে বের করতে হবে। তাহলে প্রথমে আসি আমরা ক নম্বর, মূলধন ব্যয় কি। তো মূলধন ব্যয় হলো প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস, বিভিন্ন, যেমন এখানে আমরা দেখলাম এই প্রিয়ন্তীর মধ্যে সে টাকা নিয়ে আসছে কোথা থেকে, সাধারণ শেয়ারের টাকা আছে 5 কোটি, অগ্রাধিকার শেয়ার আছে 3 কোটি যেটার 6% রেট, আর ঋণ আছে 2 কোটি যেটার 8% রেট। তাহলে এই যে বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করলো তার যে গড় খরচ, অর্থাৎ এখানে সাধারণ শেয়ারেরও একটা খরচ আছে, ওখানে ডিভিডেন্ড দিচ্ছে এবং গ্রোথ হচ্ছে বা গ্রোথ ডিক্লেয়ার করছে ম্যানেজমেন্ট, তাহলে সেটারও একটা খরচ আছে। তাহলে সবগুলো মিলে যে খরচটা সেটাকে বলছে আমরা মূলধন ব্যয়। তাহলে কস্ট অফ ক্যাপিটাল হলো প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের গড় ব্যয় যা ন্যূনতম প্রত্যাশিত আয় হার হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই কোম্পানিকে টিকতে হলে ন্যূনতম যে পরিমাণ খরচ হচ্ছে তার সেই পরিমাণ তাকে অবশ্যই আয় করতে হবে। এটা হলো তার ন্যূনতম আয়ের হার। এই আয়, এই হারে আয় করলে সে সবারই খরচগুলো দেওয়ার পরে ন্যূনতম সবার খরচটা সে দিতে পারবে, অন্তত ওকে ব্রেক ইভেনে পয়েন্টে থাকবে। এটা হলো মিনিমাম, এর চেয়ে বেশি আয় করতে হবে, এটা হলো মিনিমাম থ্রেশহোল্ড, তার নিচে গেলে লস হয়ে যাবে। তাই বলছে যে কস্ট অফ ক্যাপিটালটা হচ্ছে যে এগুলোর সবগুলো উৎস থেকে যে হারে টাকাগুলো নিয়ে আসলো তার অ্যাভারেজ কস্ট, এটা তাহলে ন্যূনতম প্রত্যাশিত আয় হিসাবে বিবেচনা করা হয়। এবং এটাই ডিসকাউন্ট রেট হিসাবে যে বিভিন্ন প্রজেক্ট ভ্যালুয়েশন করার সময় আমরা যখন এনপিভি করি, মূলধন বাজেটিং এর টেকনিক ব্যবহার করি, তখন একটা ডিসকাউন্ট রেট ব্যবহার করি প্রেজেন্ট ভ্যালু করার সময়। এই সেই রেট, এটা হচ্ছে কি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ এই কোম্পানিকে তাকে মিনিমাম এতটুকু আয় করতে হবে, তাকে সার্ভাইভ করতে হলে, তাকে টিকতে হলে, তাকে বাঁচতে হলে। কারণ যে পরিমাণ মূলধন সে সংগ্রহ করছে তার যে খরচ, ঋণের সুদ, তারপরে লভ্যাংশ দিতে হবে অগ্রাধিকার শেয়ারে, সাধারণ শেয়ারদেরকে লভ্যাংশ দিতে হবে, সবগুলো দিতে পারলেই তো কোম্পানি বাঁচবে। তাহলে এইটাকে বলা হয় মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা ন্যূনতম প্রত্যাশিত আয়ের হার। আচ্ছা, খ নাম্বার বলছে বিনিয়োগ যত বেশি ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি, ব্যাখ্যা করো। তো অর্থনীতি রিস্ক রিটার্ন ট্রেড অফ নীতি অনুযায়ী কোনো বিনিয়োগের ঝুঁকি যত বেশি হবে যুক্তিবাদী বিনিয়োগকারীরা তত বেশি মুনাফা প্রত্যাশা করবে। পাগল ছাড়া কেউ বেশি ঝুঁকি নিয়ে কম মুনাফা প্রত্যাশা করবে না। আমি একটা টাকা, আমি যদি সঞ্চয়পত্রে কিনি গভর্নমেন্টের, ওখানে 10% দিচ্ছে, আর আমি একটা এনজিওতে টাকাটা রাখলাম, সেও আমাকে 10% দিচ্ছে, তাহলে আমি কোথায় রাখবো? আমি কি এনজিওতে টাকা রেখে আমার টাকাটা হারানোর ঝুঁকি নিব, নাকি আমি সরকারি বন্ড কিনবো বা সঞ্চয়পত্র কিনবো? অর্থাৎ একজন যুক্তিবাদী বিনিয়োগকারী, একজন রেশনাল ইনভেস্টর, সে কখনোই বেশি ঝুঁকি নিবে না যদি সে বেশি ওখান থেকে আয় করার সম্ভাবনা না থাকে। তাহলে রিস্ক আর রিটার্নের মধ্যে সম্পর্ক হলো যে রিস্ক যত বাড়বে রিটার্ন তত প্রত্যাশা বাড়বে, যেটাকে আমরা রিস্ক প্রিমিয়াম বলি। এই কথাটা এখানে সুন্দরভাবে বলা হচ্ছে। আমি নিচে একটা গ্রাফও দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য। এখানে এই গ্রাফটাই যদি আমরা দেখি, এই এক্স অ্যাক্সিস, এই যে নিচের দিকে এক্স অ্যাক্সিস যেটাকে বলি বেটা লেখা আছে, এই যে 1 লেখা আছে, এটা হচ্ছে রিস্ক। আর উপরের দিকে ওয়াই অ্যাক্সিসটা, এটা রিটার্ন। আর এই গ্রাফটা, এই যে লাইনটা দেখো, এখানে ওয়াই অ্যাক্সিসের এই একটা জায়গাতে এখান থেকে স্টার্ট হয়েছে, যে এখান থেকে, তার মানে এইটুকু হলো রিস্ক ফ্রি রেট, এইটুকু হলো রিস্ক ফ্রি রেট, আরএফ। অর্থাৎ আমি যদি গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বন্ড কিনি, আমি হয়তো কথার কথা আমি 5% আয় করতে পারবো, আমি 5% আয় আমি সেখান থেকে করতে পারবো, কোনো রিস্ক নাই। তাহলে আমার জিরো রিস্কে, এটা হলো বেটা, ডান দিকে রিস্ক। তার মানে এই জায়গাতে জিরো রিস্ক এই পয়েন্টে।
তাহলে জিরো রিস্কে আমার রিটার্ন হচ্ছে 5%। এরপর থেকে আমি যদি রিস্কই কোথাও ইনভেস্ট করতে যাই, আমি যত রিস্ক বাড়বে, আমি এই জায়গায় এই জায়গাতে এখানে দেখো জিরো থেকে এইটুকু এই আর রিস্কের মান, আর এইটুকু তো রিস্ক ফ্রি রেট, এই যে এই লাইনটা, তাহলে আমি এইটুকু এইটুকু অতিরিক্ত আয় পাচ্ছি, এই যে এইটুকু রিটার্ন। তাহলে এই অতিরিক্ত আয়টুকু আমার রিস্ক প্রিমিয়াম, অর্থাৎ আমি এই যে এতটুকু রিস্ক নিলাম, এইটুকু রিস্ক নিলাম বলে আমার এই যে এই রিস্ক ফ্রি লাইন হলো এটা, এই রিস্ক ফ্রি লাইন এটা, এই যে আমি বাড়তিটুকু আমি এইটুকু রিটার্ন আমি অতিরিক্ত আশা করতেছি, উপর দিকে রিটার্ন এই যে ওয়াই অ্যাক্সিস এখানে আসলো, অর্থাৎ জিরো থেকে আমি উপরে এই এই পয়েন্ট থেকে 5% থেকে এখানে গেলাম, 5% তো আমি কোনো রিস্ক ছাড়া আমি পাচ্ছি, আমি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড কিনলে। তাহলে আমি যখন এই রিস্ক ইনভেস্ট করব, তখন কথার কথা এখানে আমার 10% আমি জ- আশা করব, যখন আমি রিস্ক এতটুকু নিলাম, অর্থাৎ জিরো থেকে যদি আমি এইটুকুর মান যদি ধরি 0.8, অর্থাৎ 0.8 পর্যন্ত বেটা আমি ঝুঁকি নিলে পারা আমাকে, আমি 10% তখন আশা করব আমার আয়। অর্থাৎ এই যে ঝুঁকি বাড়লো, সাথে আমি রিটার্নও বাড়লো। এই লাইনটা হলো, এটাকে বলে সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল লাইন। উপরে যখন উঠবা তোমরা উপর ক্লাসে বুঝতে পারবো, আমি জাস্ট এটা স্যাম্পল, যদি কেউ তোমরা এটুকু এঁকে দিতে পারো পরীক্ষায়, যে ডান পাশে এটা রিস্ক আর উপরে একটা রিটার্ন, আর এইটুকু এইটুকু হলো রিস্ক ফ্রি রেট, এইটুকু হলো জাস্ট এক কথায় অনেক কিছু, এইটুকু রিস্ক ফ্রি রেট, এটা হচ্ছে রিস্ক লাইন, অর্থাৎ মার্কেট লাইন বলে, সিকিউরিটি মার্কেট লাইন। অর্থাৎ যত আমার এই উপরের দিকে আমি যাবো, এই পয়েন্টে আসলে পরে এখানে আমার এইটুকু অতিরিক্ত রিটার্ন পাচ্ছি, আমি এই যে এইটুকু এই রিস্ক ফ্রির অতিরিক্ত, আর এটার জন্য আমি আবার ঝুঁকি নিলাম কতটুকু, এইটুকু ঝুঁকি নিলাম, এইটুকু এই যে এই পরিমাণ ঝুঁকি নিলাম, এই যে এই পরিমাণ অ্যাকচুয়ালি এই পরিমাণ আমি ঝুঁকি নিলাম। তাহলে এইটুক ঝুঁকি নিলাম, তখন আমার আয় হয়ে গেল এতটুকু, তার মধ্যে এইটুকু রিস্ক ফ্রি, আর এইটুকু হলো রিস্ক সহ, এইটুকু হলো রিস্ক সহ, অর্থাৎ এই অতিরিক্ত রিস্কের জন্য আমি এতটুকু প্রিমিয়াম আশা করতেছি রিটার্ন। এটাই হলো, তাহলে আমরা কি বুঝলাম, যে একদম যুক্তিবাদী বিনিয়োগকারী সে যত রিস্ক বেশি, সে তত বেশি রিটার্ন বা আয় প্রত্যাশা করবে। নাম্বার গ, প্রিয়ন্তি টেক্সটাইলের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। তো আমরা সাধারণ শেয়ারের মূলধন ন্যায় নির্ণয়ের ফর্মুলা হলো এটা, কেই, তোমরা একটু দেখে নেবা, বইয়ে দেওয়া আছে, কেই D1/P0 + G। এখানে কেই বলতে কস্ট অফ ইকুইটি, এখানে সাধারণ শেয়ারের কস্টকে বলা হয় কস্ট অফ ইকুইটি, ইতে ইকুইটি, তাহলে কস্ট অফ ইকুইটি। তাহলে উপরে D1 কি, এটা হলো লভ্যাংশ, বিগত যে লভ্যাংশ দিছে ডিভিডেন্ড, সেটাকে বলে D0। আর D1টা কি, প্রত্যাশিত আগামী বছর যেটা পাবে, সেটাকে বলে D1। তাহলে D1 হচ্ছে নেক্সট ইয়ার, যেটা আমি প্রত্যাশা করতেছি সেটা হলো D1, আর D0 হলো লাস্ট যেটা দিছে। তাহলে লাস্ট দিছে এই কোম্পানি কত, আমরা যে একটু দেখে আসি এখানে ডাটাগুলো আবার, এখানে বলছে লাস্ট ডিভিডেন্ড দিছে শেয়ার প্রতি 2 টাকা, আর গ্রোথ হচ্ছে প্রতি বছরের বৃদ্ধি, এটা গ্রোথ, গ্রোথ হচ্ছে 10%, তার মানে জি এর মান 10%, D0 হচ্ছে 2 টাকা, D0 বলতে লাস্ট যে ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে 2 টাকা। আর এখানে সাধারণ শেয়ারের দাম 20 টাকা, আর অগ্রাধিকার 25, তাহলে আমার সাধারণ শেয়ারের ভ্যালুয়েশন আমি করছি, তাহলে আমার 20 টাকা, এই তিনটা তথ্য লাগবে আমার, D0 2 টাকা, জি 10%, আর P0 এটা প্রাইস, মূল্য, বর্তমান সময়ে মূল্য হলো 20 টাকা। তাহলে এই তিনটা জিনিস আমার লাগবে। তাহলে ওইখানে আমরা দেখি, তাহলে আমাদের দেওয়া আছে D0 হলো 2 টাকা, শেয়ার প্রতি লভ্যাংশ, লভ্যাংশ বৃদ্ধির হার জি, গ্রোথ সমান 10% সমান সমান পার্সেন্ট ভাঙালে 0.10 হয়, এই 10কে 100 দিয়ে ভাগ করলে 0.10, আর বর্তমান বাজার মূল্য দেওয়া আছে 20 টাকা। তাহলে আমি এখন D1 লাগবে, আমার ফর্মুলা অনুযায়ী D1, তো D1 কিভাবে পাবো, D0 সাথে 1 + G গুণ করব, 1 + G গুণ করব, 1 1 + G মানে গ্রোথ রেট, অর্থাৎ এখন 2 টাকা হলে এই 10% বৃদ্ধির ফলে আগামী বছর আমি 2 টাকা 20 পয়সা হবে, 2 টাকা 20 পয়সা হবে ডিভিডেন্ড। তাহলে আমি D1 কি করে পারলাম, সোজা ফর্মুলা, D0 × 1 + G, তাহলে 1 এখানে ফর্মুলার 1, আর জিটা কোনটা, জিটা হচ্ছে 10%, এই যে দেওয়া আছে গ্রোথ 0.10, আর 2 হলো লাস্ট ডিভিডেন্ড, লাস্ট ডিভিডেন্ড দিছে 2 টাকা, D0 কারেন্ট ডিভিডেন্ড যেটা দিচ্ছে, তাহলে এটা গুণ করে 1.1 এর সাথে 2 গুণ 2.20। এবার আমি জাস্ট ফর্মুলায় ফেলে দিলাম, D1 এর মান পেয়ে গেলাম আমি 2 টাকা 20, তাহলে 2 টাকা 20 উপরে থাকলো, আর নিচে P0 কারেন্ট মার্কেট প্রাইস 20 টাকা, আর এই যে 0.10 এর হলো গ্রোথ,
10% মানে 0.10। তাহলে এইটা আমি ক্যালকুলেশন করলে হয় 21%। তাহলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 21% পেয়ে গেলাম আমরা। গ নাম্বারের উত্তর শেষ প্রবলেম। এবার ঘতে বলছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি নীতি অনুসরণ করলে গড় মূলধন ব্যয় কমবে কি মূল্যায়ন করো। অর্থাৎ যদি শূন্য লভ্যাংশ নীতি, এখন তো লভ্যাংশ নীতি হলো 10% গ্রোথ, তাহলে আমরা কি করব, এখন শূন্য ধরে আমরা আবার ক্যালকুলেশন করে দেখবো আসলে কি হয়। তাহলে বর্তমান সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 21% এবং পরিচালনা পর্ষদ জিরো গ্রোথ ডিভিডেন্ড পলিসি গ্রহণ করতে চায়, এর ফলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হবে, এখন আমরা নির্ণয় করব। তাহলে D1 কত হবে, D0 ইন্টু 1+G। তাহলে D0 2 টাকা দেওয়াই আছে, ফর্মুলার 1। আর গ্রোথ রেট এবার আর কিন্তু 10% না, এবার 0%, কারণ ডিবিডি বলছে যে ওরা আর গ্রোথ ধরবে না, গ্রোথ দিবে না। তাহলে 0% ধরলে পরে ওই 2 টাকা, এই বছরে লাভ 2 টাকা পাইছে, আগামী বছরে 2 টাকা পাবে, যেহেতু কোনো গ্রোথ নাই, বৃদ্ধি নাই, যা পাইছে এবার তাই। তাহলে যেহেতু জিরো গ্রোথ, তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 টাকা আসলো। তাহলে আমরা এবার কস্ট অফ ইকুইটি বের করি। তাহলে ফর্মুলা D1/P0, তাহলে D1 পেলাম 2 টাকা, তাহলে 2 এর নিচে P0 হলো 20 টাকা আমাদের দেওয়া আছে, তাহলে 20 টাকা দিলাম। আর গ্রোথ হলে এখন জিরো, গ্রোথ হলো জিরো, কারণ বলছে যে ডিভিডেন্ড কোনো গ্রোথ ধরবে না, আর তারা সুপারিশ করছে বোর্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো আসে 10%। তাহলে 21% ছিল আগে, আগে ছিল 21%, ওই 10% গ্রোথ ধরলে খরচ ছিল সাধারণ শেয়ারের 21%, এবার চলে আসলো 10%। তাহলে অর্থাৎ সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 21% থেকে কমে 10%-এ নেমে আসবে। তাহলে ফলে প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয় এও হ্রাস পাবে, কারণ সাধারণ শেয়ারের মূলধনের পরিমাণ 5 কোটি, যা মোট মূলধনের 50%, এবং অন্যান্য উৎসের ব্যয় আরো কম, অগ্রাধিকার শেয়ার 6% ও ঋণ 8%। তাহলে কি বলছে, আমাদের মেন কথা ছিল যে খরচ 10%-এর নিচে কমবে কিনা, বোর্ড যদি এই সিদ্ধান্ত নেয়, তা আমরা স্পষ্ট দেখতে পেলাম যে কমে যাবে, কারণ 21% থেকে কমে চলে আসলো 10। আর এই সাধারণ শেয়ার আছে 5 কোটি টাকা, অর্ধেক খরচ এটার মধ্যে, আর অন্য দুইটার খরচ তো আরো কম। অগ্রাধিকার শেয়ারের খরচ 6% আর ঋণের 8%। ঋণের খরচ আরো কম হবে, কারণ 30% ট্যাক্স রেট আছে, সেখান থেকে ট্যাক্স, এখান থেকে মাপ ছাড় পাওয়া যাবে, হয়তো যে 7 পয়েন্ট সামথিং হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই যে যদি এই 0% ডিভিডেন্ড গ্রোথ পলিসি নেয়, তাহলে মূলধন ব্যয় 10%-এর নিচে নেমে আসবে। এটাই আমরা একটু মূল্যায়নে বলে দিলাম। হ্যাঁ, পরিচালনা পরিষদের শূন্য লভ্যাংশ বৃদ্ধি নীতি অনুসরণ করলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 21% থেকে 10%-এ নেমে আসবে, এর ফলে প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয়ও কমে যাবে। তাই পরিচালনা পর্ষদের সুপারিশ যৌক্তিক। অর্থাৎ তারা যেটা বলছে যে 10%-এর নিচে মূলধন ব্যয় কমে আসবে, এটা সত্যি, এটা আহ, তাই হবে যদি তারা এই পলিসিটা গ্রহণ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা জিনিসে আমি ক্লিয়ার বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। এরপরে কারো কোনো যদি অসম্পূর্ণ থেকে থাকে, কোনো বিষয়ে ক্লারিফিকেশন দরকার হয়, তোমরা অবশ্যই জানাবা কমেন্ট সেকশনের মাধ্যমে, আহ, যাতে করে, এবং যদি তোমরা বুঝতেও পারো তাও তোমরা একটু জানাবা যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, অ্যাটলিস্ট বুঝতে পারি আমি যে না তোমাদের আমার যে পরিশ্রমটা এটা সফল হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হোপ ফর দ্য বেস্ট। বাই ফর নাও।